কেমন আকাশ, এ কেমন আকাশ, যে আকাশে নেই ধ্রুব তারা। এ কেমন আকাশ, এ কেমন আকাশ, যে আকাশে নেই ধ্রুব তারা। পথ খুঁজে ফিরি অন্ধ আধারে, পথ খুঁজে ফিরি অন্ধ আধারে, একা একা আমি দিশাহারা। এ কেমন আকাশ, এ কেমন আকাশ, যে আকাশে নেই। তোমার কি হয়েছে বাবা? না না, কিছু হয়নি বাবা। এতটা পথ হেঁটে এলাম তো, তাই বোধহয়। কৃষ্ণমা কোথায়? দিদি, সে তো কলেজে গেছে। ও, দীপু শোন। হ্যাঁ? আর জানি না সময় পাবো কি না, তার আগে তোকে একটা কথা বলে যেতে চাই। বলো বাবা। দীপু, শ্যামলাল বাবু আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, চোর বদনাম দিয়ে। বাবা, কৃষ্ণার বিয়ে যে কি করে হবে। দীপু, আমি পারলাম না রে, আমি পারলাম না। অতগুলো টাকা। তুমি কিছু চিন্তা করো না বাবা, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। দেখবে ওখানেই দিদির বিয়ে হবে। কি হয়েছে বাবা, অসময় গদি থেকে চলে এলে? শরীর খারাপ? না না, কিছু হয়নি। তুই যা তো মা, আমাকে একটু জল এনে দে। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। দীপু, দিদিকে তুই এসব কথা বলিস না, মা আমার খুব দুঃখ পাবে। দিদিকে আমি কোনো কথাই বলবো না বাবা। এই না বাবা তোমার জল। কি হয়েছে বলো তো, তোমার মুখটা এমন ফ্যাকাশে? ও কিছু না। কৃষ্ণমা, তোকে কয়েকটা কথা বলতে চাই। তুমি যা বলবা তা পরে বলো। দীপু বরং একবার ডাক্তার কাকাকে ডেকে নিয়ে আসুক। হ্যাঁ তো দীপু। না না, ডাক্তার ডাকতে যেতে হবে না। যা বলছি তা মন দিয়ে শোন। কৃষ্ণমা, আজ থেকে তোর সব ভার আমি দীপুর হাতে দিলাম। দীপু, দিদির যেখানে বিয়ে ঠিক হয়েছে সেইখানেই যেন হয়। ঠিক আছে বাবা। হঠাৎ এইসব কথা বলছো কেন বাবা? দীপু আমার বিয়ে দেবে, তুমি কোথায় যাবে? কোথাও যাব না রে। তাহলে এসব কথা বলছো কেন? কি জানি, হঠাৎ মনে হলো যদি কোনো অঘটন ঘটে যায়। তুই আমাকে কথা দে মা, আমার মনোনীত পাত্রকে তুই বিয়ে করবি। এখনো অনেক সময় আছে বাবা, আমার বিয়ের জন্য ভেবো না। আর সময় নেই রে, কথা দে আমাকে। বাবা, আমায় কথা দে। কথা দিলাম বাবা। দীপুর কথা কোনোদিন অমান্য করবি না? কথা দিলাম বাবা, তুমি এবার চুপ করো। এইবার শান্তি। যা, তোর এবার যা, আমি একটু ঘুমবো, বড্ড ঘুম পাচ্ছে। দরজাটা বন্ধ করে দিস।
পয়সার মুরদ নেই, 50 ভরির গয়না। আমার টাকা চুরি করে মেয়ের শ্বশুর বাড়িতে ফুটলে টাকা, মেয়ের শ্বশুর বাড়িতে ফুটলে টাকা। এক পয়সার মুরদ নেই, 50 ভরির গয়না। আমার টাকা চুরি করে মেয়ের শ্বশুর বাড়িতে ফুটলে টাকা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার উপর সব দায়িত্ব দিয়ে বাবা চলে গেলেন। শুরু হলো নতুন অধ্যায়। বাবা, দিদির বিয়ে অঞ্জনগড়ের চাটুর্য বাড়িতেই হবে। তুমি যা যা কথা দিয়েছো তার মর্যাদা আমি রাখবো। তুমি আমাকে আশীর্বাদ করো মা, তুমিও আমায় আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এখন দিদি শ্বশুর বাড়ি যাচ্ছি। তুমি একটু দাঁড়াও, আমি কর্তামাকে ডেকে দিচ্ছি। কর্তামা, একটি বাচ্চা ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। বাচ্চা ছেলে? আগে হ্যাঁ। কোথায়? ওই তো। কে তুমি? আমার নাম দীপু। আমার বাবার নাম জিতেন মুখার্জি। জিতেন মুখার্জি? আমার দিদির সঙ্গে আপনার ছেলের বিয়ের সম্বন্ধ হয়েছে। ও হ্যাঁ, তা তোমার বাবা কোথায়? বাবা বাবা মারা গেছেন। মারা গেছেন? কি হয়েছিল? ওই যে মানে মানে আমি ঠিক জানি না। সে কি, তোমার বাবা কোন অসুখে মারা গেলেন তুমি জানো না? এদিকে কাছা পড়নি, তোমরা বামুন তো? আগে 3 দিনে বাবার কাজ হয়েছে, শ্রাদ্ধ শান্তি সব চুকে গেছে। 3 দিনের শ্রাদ্ধ মানে তোমার বাবা কি অপঘাতে মারা গেছেন? আগে হ্যাঁ, পুরুত মশাই বললেন যে অপঘাতে মৃত্যু হলে ছেলের মাথা কামাতে নেই। ঠিকই বলেছেন। তা কিসে মারা গেলেন? জলে ডুবে নাকি সর্পাঘাতে? আগে ওই জলেতে। না না, মানে মানে ওই ওই জলের মধ্যে সাপে কামড়েছিল। দাঁড়াও দাঁড়াও, তুমি তোমার দিদির বিয়ের ব্যাপারে এসেছো। সরকার মশাইকে তো একবার ডাকতে হয়। এই কে আছিস? সরকার মশাইকে আবার ডেকে দে তো। তোমাদের বাড়িতে বড় মানুষ কেউ নেই যার সঙ্গে বিয়ের কথাবার্তা বলা যায়? আমার সঙ্গে কথা বলতেও আপনার কোনো অসুবিধা হবে না। কর্তামা, আমায় ডেকেছেন? হ্যাঁ, এই ছেলেটির বাবা জিতেন মুখার্জি। এখন শুনলাম উনি মারা গেছেন। তাহলে তো লেটা চুকিয়ে গেছে। কর্তামা, লিস্টে এরপর যার নাম আছে তাকে ডেকে পাঠায়? না, কাউকে ডাকতে হবে না। আমার দিদি এবারের বউ হয়ে আসবে। বিয়েতে কি কি শর্ত হয়েছিল তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমি সব মিটিয়ে দেবো। তা অতগুলো টাকা তুমি পাবে কোথায়? তার উপর শাড়ি গয়না। শাড়ি গয়নার ব্যবস্থা বাবা সব করে গেছেন, কিছু টাকাও রেখে গেছেন। বাকিটা আমি জোগাড় করে নেব। কিন্তু অত টাকা তুমি যদি জোগাড় করতে না পারো? আমি জোগাড় করবই। না না কর্তামা, এই সমস্ত ছেলে মানুষই কথায় ভুলবেন না। শেষকালে দেখলেন বিয়ে হয়ে গেল, পরে আর টাকাটি পাওয়া গেল না। তাছে কর্তামা, আমি বরং ওই গজেন ঘটককে খবরটা পাঠাই। না, বিয়ের বন্দোবস্ত অন্য জায়গায় করবেন না। আমার দিদির জীবনটা নষ্ট করে দেবেন না। আপনি আমার মায়ের মতো, আপনার পা দুটি ধরে ভিক্ষে চাইছি। পা ছাড়ো বলছি। কি সর্বনাশ! দেখুন ও সরকার মশাই। এই ছোড়া, এই ওঠ 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 ওঠ। সকালবেলা যত বিতিকিচ্ছি কাণ্ড। না না, ওঠ আমি পা না। ছাড়বো না। আগে বলুন আমার দিদির বিয়ে এখানেই দেবে। ঠিক আছে বাবা, হবে, এইখানে হবে। তুমি ওঠে দেখিনি এখন। শোনো বাবা, টাকা পয়সা কম করতে পারবো না,
তোমার বাবার সঙ্গে যা কথা হয়েছিল তাই দিতে হবে। তাই দেবো। কর্তামা বলে দিন ওই 7 দিনের মধ্যে যেন পণের অর্ধেক টাকা আমার কাছে জমা করে দেয়। ছি ছি সরকার মশাই, পণ বলছেন কেন? আমি কি পণ নিচ্ছি বলুন? ওর দিদির ভবিষ্যতের জন্য ওর বাবা যে টাকা রেখে গেছেন তার অর্ধেকটা যেন আপনার কাছে জমা করে যায়, কি তাই তো? ঠিক তাই। আগে 7 দিনের মধ্যেই আমি 25,000 টাকা দিয়ে যাব। আর বাকি টাকা ওই 11ই ফাল্গুনের মধ্যে। না না কর্তামা, কারণ 18ই ফাল্গুন বিয়ের তারিখ। 11 তারিখে টাকাটা না পেলে বিয়ে ক্যান্সেল। আর টাকাটাও যাকে বলে জামানত বাজেয়াপ্ত। ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমি আসি কর্তামা। এসো। মামা, হাতে আর 7 দিন বাকি। এর মধ্যে 25,000 টাকা না জোগাড় করতে পারলে দিদির বিয়েটা ভেঙে যাবে। না না, জমি আমায় বিক্রি করতেই হবে। হ্যাঁ গো, তোমার এক বন্ধু, ওই কি নাম ব্রজকান্ত বাবু, তাই না? তিনি তো জমি কিনতে চাইছেন, তো কথাটা তার কাছে পারো না? কথাটা কি জানো রাধার মা, এই জমিটা বিক্রি করতে আমার মন বড় সায় দিচ্ছে না। হাজার হোক জিতেন্দার বড় সাধের জমি তো। মামা, তুমি আর অমত করো না। মামি যার কথা বললেন তুমি তার কাছেই আমাকে নিয়ে চলো। না না, তোকে আর কষ্ট করে কার কাছে যেতে হবে না, যা করবার আমিই করবো। কাল সকালবেলা জমি দলিলটা নিয়ে আসিস, সই করে টাকাটা নিয়ে যাস। আচ্ছা মামা, কিন্তু দিদি যেন কথাটা না জানতে পারে। পাগল নাকি? কাক পক্ষীতেও জানতে পারে না। আচ্ছা, আমি তাহলে এখন আসি মামা। হ্যাঁ, আসছি মামি। হ্যাঁ, হ্যাঁ, এই যে কাল সকালে ওই দলিলটার সঙ্গে হ্যাঁ হ্যাঁ। হুম। তোমার সব ব্যাপারে বাড়াবাড়ি। জিতেন্দ্রের সাধের জমি দৌড় দেখবে উতলে উঠলো, বলি ছোড়াটা যদি অন্য লোকের কাছে চলে যেত। সেগুলো বালি, আমি ওর মামা, না বলে সম্পত্তির গার্জেন। ব্রজকান্ত বাবুর কপালে এই জমিটা নাচছে। আরে বাবা, ওই নামটা তো আমি বানিয়ে বানিয়ে বলেছি। সে কি আর আমি জানি না? ব্রজকান্ত বাবু অর্থাৎ গোবিন্দ ভট্টাচার্য বেনামে 25,000 টাকা দিয়ে ওই 10 বিঘা জমিটা কিনে নেবে, তারপর পুরো বাড়িটা হাতিয়ে নেবে। এখন রাতটা ভালো ভালো কাটলে বাঁচি। রাখো তোমার রাত, বিয়েটা ভাঙবে কি করে? ও অটোমেটিক ভেঙে যাবে। বাকি 25,000 টাকাও সারা জীবনেও দিতে পারবে না। মানে তোমার বাবা তো জোগাড় যন্ত্র করেই গেছেন। তা হ্যাঁ বাবা, গয়নাগাটি কত করিয়েছেন, মানে কত ভরি? দেখুন, তা তো আমি ঠিক জানি না, কিন্তু অনেক, মানে বেশ অনেকটা। তা ধরুন 50-60 ভরি, না না 100 ভরির মতো। 100 ভরি? বলো কি? আর শাড়ি? শাড়ি ধরুন এই গোটা 50-এ। ও মা, 50 খানা? মা, তার মধ্যে থেকে কিন্তু 10 খানা আমার চাই। না না, আপনার আর কর্তামার জন্য তো আলাদা শাড়ি কেনাই হয়েছে। এই তো 20 খানা। তাই? কিন্তু তোমার বাবাকে দেখে তো মনে হয়নি যে তার এত পয়সা করে আছে। কর্তামা 25,000ই আছে। আচ্ছা, আর বাকি 25,000 টাকা আমি বিয়ের আগেই দিয়ে যাব। ঠিক আছে, তাই দিও। সরকার মশাই, আগে আপনি কালকে সকালেই ব্যাংকে ওই টাকাটা জমা দিয়ে হ্যাঁ। দেবেন। আর শোনো বাবা, বিয়ের 7 দিন আগে কিন্তু ওই টাকা তুমি দিয়ে যাবে, হ্যাঁ? ভুলো না জানো। না না, আমি তার আগেই দিয়ে যাব। তাহলে তো খুব ভালোই হয়, লেনদেনের ব্যাপারটা ঠিকঠাক থাকলে নিশ্চিন্তে কাজকর্ম করা যায়। আগে। তাহলে তুমি এখন এসো বাবা। আসি কর্তামা। আরে দাদা বাবু, কি ব্যাপার? একের খবর না দিয়েই চলে আইলেন? হঠাৎ চলে এলাম। হঠাৎ? হুম। দেন দেন দেন। তা মা কোথায়? কত মা পূজা করে। ও, তা যাও, কি খবরটা দাও। যাইতে আসি তো, আপনি তাড়াতাড়ি আরে দেখে দেখে চলে যাবে। অঞ্জনগড়ের চাটুর্যে বংশের একটা নাম আছে। একটা রাস্তার মেয়েকে বিয়ে করে এই বংশের বনে দিয়ে আনা তুমি নষ্ট করতে পারো না। আর শুনে রাখো, তোমার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে। 18ই ফাল্গুন তোমার বিয়ের তারিখ। কিন্তু মা, আমি যে একজনকে কথা দিয়েছি। ভুলে যাও তাকে। মা, তুমি বুঝতে পারছো না মা, ওরা বড্ড গরিব। এখন যদি আমি ওদের থেকে মুখ ফিরিয়ে নিই, ওরা অথই জলে পড়ে যাবে। শোন বিকাশ, শোন, কি? লক্ষ্মী ভাইটি আমার, এই মেয়েটা অপরূপ সুন্দরী। তুই একবার ছবিটা দেখ,
এবার বিয়ে পরীক্ষা দিয়েছে, ছবি দেখেও তোর যদি পছন্দ না হয় তখন তুই মাকে বলিস। কিন্তু দিদি ব্যাপার কোনো কিন্তু নয়, আমার পছন্দই শেষ কথা। তুমি যেমন তাদের কথা দিয়েছো তেমনি আমি ওদের কথা না দিয়েছি। মা, না, এই বিয়ে তুমি আমায় করতে বলো না। কথা দিয়ে কথার খেলাপ আমি করতে পারবো না। আর তাছাড়া ওদের পরিবারের একটা মান সম্মান আছে, ওদের সম্মান নষ্ট করার অধিকার আমার নেই। তোমারও কোনো অধিকার নেই আমার সম্মান নষ্ট ঠিক করার। আছে, ঠিক আছে, তাহলে তুমিও শুনে রাখো, আমি আর জীবনে বিয়েই করব। শোন বিকাশ, তবে তুমিও শুনে রাখো, এই বিয়ে করতে তুমি বাধ্য, আর এই বিয়েতে তুমি রাজি না হও তাহলে আমিও অন্য জল ত্যাগ করবো। আমি সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাব। সে কি রে অবিনু, এ ছেলে বলে কি, বলে কিনা সন্ন্যাসী হয়ে যাবে? না না মা, কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই। তুমি ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে দিয়ে দাও, দেখবে বইয়ের আঁচল ধরে ধরে ঘুরছে। তুই এক কাজ কর, ওই মেয়েটার ছবিটা নিয়ে গিয়ে ওকে দেখা, দেখ বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করাতে পারিস কিনা। সেই ভালো, আমি তাই যাই। ঘোর করি, নিজের পেটের ছেলে কোথায় দেখে শুনে পছন্দ মতো বউ নিয়ে আসবো, তারও কোনো উপায় নেই। বিকাশ, দরজাটা খোল। লক্ষ্মী ভাই আমার, দেখ মা খাওয়া দাওয়া ছেড়ে দেবে বলেছে, সেটা তোর ভালো লাগবে? আমি তো বলেছি আমি বিয়ে করব না, তাও কেন ছবি দেখাচ্ছিস আমাকে? তুই মিছি মিছি রাগ করছিস, একবার ছবিটা দেখ, তোর নিশ্চয়ই ভালো লাগবে। বললাম তো দেখবো না। তোদের যদি এতই পছন্দ হয়ে থাকে তাহলে নিজের ঘরে বাঁধিয়ে টাঙিয়ে রেখে দে। ঠিক আছে বাবা, তোকে দরজা খুলতে হবে না, আমি ছবিটা দরজার নিচ দিয়ে ভেতরে দিচ্ছি, তুই সময় মতো দেখে নিস। একবার তো বললাম আমি বিয়ে করবো না। এই আমাকে একদম বিরক্ত করবে না, যা। ছবি দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, দেখবি দেখবি ছবি দেখবি। হ্যাঁ হ্যাঁ, ছবি হতো ऐसा। কৃষ্ণা, তুমি একদম ভয় পেও না, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তাতে যদি মা আমাকে তেজ্য পুত্র করে দেন তাও আমরা অঞ্জনগড়ের বাড়ি ত্যাগ করে কলকাতার এঁতো গলিতে গিয়ে থাকি। আমার জন্য সুন্দরী মেয়ে বেঁচেছে, জানি না কেমন সুন্দরী, তবে মা যদি তোমার ছবিটা একবার দেখতো না। দাঁড়াও, একটা কাজ করা যায়, তোমার আর এই বেটকি সুন্দরীর ছবি দুটো যদি পাশাপাশি নিয়ে গিয়ে মাকে দেখানো যায়, ব্যাস, তাহলে হয়তো মায়ের মতটা পাল্টালো। কে রে, জমুছে নাকি? না, এ তো একই। মা, 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 কি লুকোচুরি কেন? এই যে মা, মা, এই যে মা, স্পর্শ যা করে রাজি করবো। হঠাৎ উত্তেজিত হয়ে পড়লি কেন? উত্তেজিত হবার মতো কাজ তুমি করেছো মা? আমি আমি ও হ্যাঁ, তাই তো, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি ভীষণ ভুল করেছি। আসলে তুই অত দূর থেকে এসেছিস, তুই যা মাথা ঠান্ডা করে জিরিয়ে নে, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। ওই ইয়ে হয়েছে, ওই তোমার মুখের উপর কথা বলেছি বলে আমি ক্ষমা প্রার্থী। আসলে ওই তোমার পছন্দ করা মেয়েটা, মানে যার ছবি তুমি আমায় দেখালে, ওই মেয়েটাকে আমার না খুব পছন্দ হয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ দিদি, আমি তো আগেই জানতাম ওই মেয়েটা, ওই ছবিটা তোর পছন্দ হবে। ঠিক আছে, তুই এবার চান টান করে খেয়ে নে। হ্যাঁ খেয়ে রে, তবে তুই আর আমি মিলে নেমন্তন্নের লিস্ট করতে পারি। নেমন্তন্ন লিস্ট, কি মুশকিল, নেমন্তন্ন লিস্ট করে কি হবে? কিছু হবে না, 10-12টা গ্রামের প্রত্যেককে নেমন্তন্ন করে দে, প্রত্যেকে খেয়ে যাক। মা আমি আসছি। কোথায় যাচ্ছিস? এই সামনে যাবো আর আসবো। না না, তোকে খুলতে যেতে হবে না, কেন? আমি খুলছি। আজ বাদে কাল তোর বিয়ে, এখন যে সে লোকের সঙ্গে তোকে কথা বলতে হবে না। যা তুই ঘরে যা, আমি খুলছি, যা। কাকে চাই? তোমার দিদিকে একবার ডেকে দেবে? দিদির সঙ্গে দেখা হবে না। ও, তা কেন, উনি কি বাড়ি নেই? কিন্তু আমার যে একটা খুব জরুরি দরকার ছিল ভাই। বললাম তো দেখা হবে না। 1 মিনিটে একটা কথা বলে চলে যাবো। আর কদিন পরে আমার দিদির বিয়ে, এখন সে কোনো আজে বাজে লোকের সাথে দেখা করবে না। আপনি আসুন। কিন্তু একটা ভীষণ জরুরি খবর ছিল তোমার দিদির জন্য। ঠিক আছে, 18ই ফাল্গুনের হয় খবরটা দেব। চলি।
দেখ দীপু, তুই আমার একমাত্র ভাগ্নে, তার উপরে তোর মাথার উপরে মা বাপ কেউ নেই। তোকে সব দিক থেকে সাহায্য করা তো আমার কর্তব্য। তাহলে তাহলে দাও না মামা, বাকি 25,000 টাকা। কত? 25,000 টাকা। কত? 25,000 টাকা। 25,000 টাকা? 25টা পয়সা পকেটে নিয়ে বলে 25,000 টাকা। যদি থাকতো তাহলে তোকে আমি জমিটা বিক্রি করতে দিতাম। কি রে দীপু, আমার মুখ শুকনো করে বসে আছিস কেন? নে, মিষ্টিগুলো খেয়ে নে। মুখ শুকনো করে বসে থাকো না? কি যে বলো না তার কোনো ঠিক নেই। এইটুকু একটা ছেলে, ওর উপরে দিদির বিয়ের ভার পড়েছে। ওরে বাবা, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, আমরা রয়েছি না। কি গো, মিষ্টিটা খেয়ে নে। খেয়ে নে। মামি, এই মিষ্টি আমি খাবো না। খা খা, একটা খা। মামা, তুমি বরং আমাদের বাড়িটাও বিক্রি করে দাও। বাড়ি বিক্রি করি মানে? তুই তো বাড়ি শুদ্ধ জমিটা বেচে দিয়েছিস। কিন্তু আমি তো শুধু চাষের জমি বিক্রি করেছিলাম। দূর পাগল, 10 বিঘে জমির জন্য কেউ 25,000 টাকা দেয়? বাড়ি বেচার রসিদটা ভালো করে দেখিস নি? বাড়ি থেকে ভালো করে দেখে নিস। বসত বাড়ি শুধু চাষের জমিটা কিনেছেন ওই যে কি যেন নাম, ব্রজকান্ত বাবু। হ্যাঁ ব্রজকান্ত বাবু। ব্রজকান্ত বাবু কালই তো এসেছিলেন, কবে জমিটা দখল নেবে জানতে। আমি সাফ বলে দিয়েছি, আমার ভাগ্নির বিয়েটা মিটে যাক তারপর। চাষের জমিটার সঙ্গে বসত বাড়িটাও বিক্রি করে দিয়েছি। তুমি পারো না দীপুকে সাহায্য করতে? আমি একটা সামান্য চাকরি করি, আমি কি সাহায্য করবো বলো তো? দিদির বিয়ে হবে না, দীপুর জীবনটা নষ্ট হয়ে যাবে। এই জানো তো, মাঝে মাঝে ইচ্ছে করে তোমার এই পিশাচ বাপটার মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে এবারে সব টাকা পয়সা কেড়ে নি, বুঝলে? না না, ওসব করতে যেও না, তাহলে আমার বাবা তোমার জেলে পুরে দিতে পারে। ঠিক বলেছো। ও জানো, তোমাকে বলতে ভুলে গেছিলাম, আমি না আমাদের বিয়ের জন্য 10,000 টাকা জমিয়েছি। এই, ওই টাকাটা দীপুকে দিয়ে দাও না। বাহ 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 বাহ, তোমার বাপ মায়ের পাপের প্রায়শ্চিত্ত আমার টাকায়? বাহ, তোমারও তো শ্বশুর শাশুড়ি, তোমারও তো বাবা মা। এই বলো না, দীপুকে টাকাটা দেবে? দেব। দিদির বিয়ের বাকি 25,000 টাকা তখন জোগাড় করতে পারোনি? না পল্টুদা। এই নাও, রাধা তোমার জন্য 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। না না পল্টুদা, এই না টাকা। না 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 দীপু, এখন আর সংকোচ করার সময় নয়, এই টাকাটা তোমায় নিতেই হবে। তুমি কি চাও তোমার দিদির বিয়েটা আটকে যাক? না না, কিন্তু পল্টুদা, টাকাটা আমি রাধা দিকে শোধ দেবো কি করে? নাইবা দিলে শোধ, মনে করো তোমার দিদি ভাইয়ের বিয়েতে এটা আমাদের তরফ থেকে উপহার। না পল্টুদা, টাকাটা আমি ধার হিসাবেই নিলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি এটা ধার হিসেবেই নাও, তোমার যখন সময় হবে তখন শোধ দিও। হ্যাঁ রে ছোকরা, তোর পেটে পেটে এত বুদ্ধি, বাকি টাকাটা মেরে দেবার ফন্দি করছিস? মেরে দেবো না কর্তামা, বিয়েটা হয়ে যাক, আমি আমি ঠিক আস্তে আস্তে সব শোধ করে দেবো। ওর কথায় ভুলবেন না কর্তামা, বিয়ে হয়ে গেলে ছোঁড়ার টিকি দেখতে পাবেন। না না, আমি আমি ঠিক শোধ করে দেবো। আমাদের শর্ত কি ছিল সরকার মশাই? আগে ওই যে বিয়ের 7 দিন আগে পুরো টাকা দিতে না পারলে বিয়ে ক্যান্সেল আর জামানত বাজেয়াপ্ত। সেই কথাটা এই ছোকরাকে ভালো করে বুঝিয়ে দিন, আর গদিন ঘটককে ডেকে পাঠান। ছেলের বিয়ে ওই দিনই হবে, তবে অন্য পাত্রীর সঙ্গে। কর্তামা, চলে যাবেন না কর্তামা, আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের 3 মাসের মধ্যেই বাকি সব টাকা আপনাকে শোধ করে দেবো। আমি তোর একটা কথা বিশ্বাস করি না। ছাড় কর্তামা, আপনার দিদি পায়ে পড়ছি, আমার দিদির জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না। এই বিয়ে ভেঙে গেলে আমার দিদি আত্মহত্যা করবে। কথায় বলে না, বামুন হয়ে তাদের হাত দিলে তার এই অবস্থাই হয়। সরকার মশাই, দারোয়ান থেকে এই মুহূর্তে ছোকরাকে বার করে দাও। বের করে দেবেন না, বের করে দেবেন না।
ওমা, তুই কখন এলি বাবা? ওঠ। তার আগে আমার কথা জবাব দাও, এই অসহায় ছেলেটার উপর অত্যাচার করছো কেন? অসহায় ছেলে? কি বলছিস তুই? ওর মতো ধুরন্ধর বদমাইশ ছেলে একটু হয় না। বলুন কখন থেকে বিরক্ত করে মার। আমি ওকে চিনি বা। আর সরকার মশাই, এই দীপুর সম্পর্কে বানিয়ে বানিয়ে গল্প না বলে ওকে আমার ঘরে পাঠিয়ে দিন। আমি ওর মুখ থেকে শুনতে চাই কি ঘটেছে। এই ছোড়া, আমার ছেলেকে যদি একটা সত্যি কথা বলিস না, তো দিদির বিয়ে আমি ভেঙে দেবো। আর পনের কথা যদি মুখে এনেছিস তো জিভ টেনে আমি ছিঁড়ে দেবো। শোন, তোর কথা আমি রাজি হলাম। বিয়ের 3 মাসের মধ্যে ওই টাকা তুই এনে দিবি। আমি একটা কথা বলবো না। আমাদের কথা মতো যদি চলিস তো দিদির বিয়েতে কোনো অসুবিধা হবে না। চল চল চল। আয় আয়, এস। নিচে যা যা ঘটেছে সব আমাকে খুলে বলো। তুমি নির্ভয় বলতে পারো, এখানে কেউ তোমার ক্ষতি করবে না। বলো। হ্যাঁ, নির্ভয় বলো। কি হলো দীপু, বলো। উনি তোমার হবু জামাই বাবু, সব কথা খুলে বলো। বলো। বাপরে বাপরে বাপ, এত ঝাল রাসবো আমি বাপের চামে খাই না। আরে জল দাও, জল দাও। কি ভাবছো দীপু? না, কিছু না। ভাবছিলাম আপনার মা, মানে কর্তামা কত মহৎ। হ্যাঁ, বলো বলো। সরকার জেঠুও খুব ভালো। আমি দিদির বিয়ে কয়েকদিন পিছিয়ে দেওয়ার কথা বলতেই কর্তাবা খুব রেগে গেলেন। কেন পেছবে? আমি তখন বললাম, লোকজন যে খাওয়াবো তার টাকা পয়সা জোগাড় করতে পারিনি। তাতে উনি বললেন, আমার ছেলের বিয়েতে তুমি খরচ করবে, তাই না সরকার জেঠু? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তারপর? আমি তখন বললাম, আমার দিদির বিয়ের খরচ আপনাদের থেকে নেব কেন? তখন কর্তামা বললেন, সরকার মশাই, দারোয়ান ডেকে এই বিয়াদব ছোকরাকে বাড়ি থেকে বার করে দিন, আর ওর দিদিকে বলে আসুন যে এই বিয়ের সমস্ত খরচ আসবে এই অঞ্জনগড়ের এস্টেট থেকে। আমি তখন ওনার পা ধরে কত কাঁদলুম, কিন্তু ওনার সে এক কথা, বার করে দিন ছোকরাকে। তাই না সরকার জেঠু? ঠিক তাই ছোট বাবু। না না, কত বড় আসপদ্দা এই ছোড়ার, টাকার অভাবে বিয়ে পিছিয়ে দিচ্ছে। আর কোন বাড়িতে তোর দিদির বিয়ে হচ্ছে সেটা একবার ভেবে দেখেছিস? মা ঠিকই বলেছেন দীপু, বিয়ে সব খরচা আমরাই দেবো। কিন্তু দেখো দীপু, তোমার বাবা বেঁচে থাকলে এসব কথা বলার সাহস আমার হতো না। কিন্তু তুমি এখনো ছেলে মানুষ, স্কুলের গন্ডিও পেরোনি, তুমি কোত্থেকে এতগুলো টাকা জোগাড় করবে? আর সরকার মশাই শুনুন, প্যান্ডেল, ব্যান্ড পার্টি আর 500 লোকের মাছ, মাংস, খাবার, মিষ্টি ইত্যাদি দীপুকে সঙ্গে করে নিয়ে গিয়ে নয়নপুরের দোকানে অর্ডার দিয়ে আসবেন। আরো একটা কথা, অ্যাডভান্স স্লিপগুলো একবার আমাকে দেখিয়ে নেবেন। আগে তার আগে কর্তামাকে একবার জিজ্ঞেস করে নিয়ে। তার কোনো প্রয়োজন নেই, আপনি তো একটু আগেই বললেন যে বিয়ের সমস্ত খরচ এস্টেট দেবে। আমি কোথায় বললুম? বললো তো এই ছোঁড়া। কিন্তু আপনি তো তাতে সায় দিলেন। যাকে আপনাকে অত কথা ভাবতে হবে না, আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করুন। ঠিক আছে, চলো এই ছোকরা। দীপু এখন যাবে না, আপনি নিচে গিয়ে অপেক্ষা করুন। আর শুনুন, ওর নাম দীপু, আর কয়েকদিন পরে ওর সঙ্গে আমাদের আত্মীয় সম্পর্ক হতে চলেছে। আর তাই ওই ছোঁড়া ছোকরা বিশেষণগুলো ব্যবহার করা বন্ধ করুন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কে দীপু বাবু, জামাই বাবু পছন্দ হয়েছে তো? বাবা, পছন্দ হবে না? আর শোনো, দিদিকে গিয়ে কিন্তু কিচ্ছু বলবে না। শুভ দৃষ্টির সময় যে একটা সারপ্রাইজ হবে না, কি মনে থাকবে তো? মনে থাকবে না আবার? যা মজা হবে না।